নমস্কার। আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটা বড় কনসেপ্ট নিয়ে আলোচনা করব, যেটা পেপার 1 এর অন্তর্গত। সেই পেপার 1 এর অন্তর্গত কনসেপ্টে নিয়ে অনেকেরই অনেক রকম প্রবলেম ক্রিয়েট হয়। তো সেগুলোকে একটি ভিডিওতে আমরা সেগুলোকে কভার করার চেষ্টা করব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিসার্চ অ্যাপটিটিউড নিয়ে। তো ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝতেই পারছো যে আজ আমরা টোটাল রিসার্চ অ্যাপটিটিউডটাকে একটা সিঙ্গেল ভিডিওতে বেসিক কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। মূলত রিসার্চ অ্যাপটিটিউড নিয়ে স্টুডেন্টদের যেটা প্রবলেম হয়, সে অনেকেই কী হয়, কনসেপ্টটাকে তার ক্লিয়ার থাকে না এবং কোনটি বেশি পড়া দরকার, কোনগুলি পড়া দরকার নয়। কারণ আমরা দেখি অনেক ক্ষেত্রে অনেক কোচিং সেন্টারে এবং অনেক বুকের মধ্যে এক্সট্রা কিছু টপিক থাকে যেগুলো থেকে কোনোদিনও কোশ্চেনই হয়নি রিসার্চে। কিন্তু স্টুডেন্টরা কী করে, সেই মূলত সেই বই বা কোচিং সেন্টারের দৌলতে তারা এত পড়ে নেয় যে সেগুলোর থেকে মেইন বিষয়গুলো তারা লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর স্বাভাবিক যে রিসার্চ অ্যাপটিটিউডটি যেহেতু অনেক বড় টপিক, ফলে অনেক সময় যে বুকিশ ল্যাঙ্গুয়েজটা থাকে সেটা আমরা সহজে ধরতে পারি না, ফলে ইজি কনসেপ্টগুলোরই কিছু সহজে যে বোঝার যে প্রক্রিয়া সেটা আমরা সহজে কিন্তু নিজেদের মধ্যে আনতে পারি না। তো আজ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি খানিকটা আজ একটু লম্বা হবে, তাই একটু ধৈর্য ধরে দেখার চেষ্টা করবে, তাহলে সহজেই তোমরা এই টোটাল কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং সহজে তোমরা সেগুলোকে বুঝতেও পারবে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদের বলে রাখি, আমরা এনটিএ নেটে পেপার 1 কমপ্লিট করার সাথে সাথে নানা রকম যে হায়ার এডুকেশন রিলেটেড নিউজ রয়েছে সেগুলোকেও আমরা এখানে প্রদান করার চেষ্টা করি। তাই তোমরা যদি নতুন এখানে এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। তাহলে মেন ভিডিওতে ফিরে যাই। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে মোট 6টি পয়েন্ট রয়েছে, যা রিসার্চের মূল সিলেবাস, যেটা অফিসিয়াল সিলেবাস, সেটারকে এখানে মূলত দেখানো হচ্ছে। কিন্তু এই 6টি টপিকের বাইরেও অনেক কোশ্চেন হয় বাইরে, অর্থাৎ এই টপিকগুলোরই কিছু অংশ যা ইউজিসির মেইন সিলেবাসে সেগুলোকে কি করা হয়নি, কভার করা হয়নি বা লেখা হয়নি। এবার এখানে দেখো, আমরা এখানে যেই টপিকগুলো থেকে মূলত সিলেবাসে নেই কিন্তু ওগুলো থেকে কোশ্চেন আসে, সেগুলো ব্লু কালারে এবং বোল্ড আকারে রেখেছি বোঝার সুবিধার জন্য। এই কয়েকটি পয়েন্টকেই আমরা ভালো করে পড়ার চেষ্টা করব এবং এগুলো থেকেই কিন্তু অনেক কোশ্চেন কিন্তু ক্রিয়েট হয়, যেগুলো আমরা সহজে কিন্তু বুঝতে পারি না। ঠিক আছে, কারণ মনে রাখবে আমাদের এটা মূলত জেনারেল পেপার, এখানে আমাদের এই টপিকসগুলোর ওপরে কোনো মাস্টার্স করা দরকার নেই। আমাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে এবং এমনভাবে ক্লিয়ার করতে হবে যেন পরীক্ষাতে সেগুলো আমার অ্যান্সার করতে পারি। তো সেই ক্ষেত্রে এই দিকটাকে আমরা লক্ষ্য করে আমরা হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্কটাকেও কিন্তু এখানে গুরুত্ব দেবো এই টপিকগুলো, পেপার 1 টপিকগুলোর থেকে। আর এটাতে মিনিমাম একটা আমাদের সময় দিয়ে পড়তে হবে, আর অপরদিকে পেপার 2 তো পড়তেই হবে, কারণ যেহেতু ওটা আমাদের মেইন সাবজেক্ট। তো সেখানেও একটু কিন্তু হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ককেও গুরুত্ব দিতে হবে। তো যে টপিকটিগুলো প্রতিবার কোশ্চেন হচ্ছে সেগুলির উপরেই কিন্তু জোর দিতে হবে আমাদের। এটা হচ্ছে আমার বেসিক বলার। তাহলে প্রথম পয়েন্টে আসি। এখানে বলা আছে রিসার্চ মিনিং, টাইপস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। তো রিসার্চে মূলত দুটি শব্দের মিলনে গঠন হয়, সেটি হচ্ছে এবং অপরটি হচ্ছে সার্চ। এটির মূল অর্থ হলো কোনো বিষয়কে আবার খোঁজা, মানে রিফাইন করা বলতে পারো। তোমরা সবাই জানো আমাদের চারপাশে যে ডেভেলপমেন্ট হচ্ছে তার একটা কারণ হলো নানাভাবে আমরা রিসার্চ করছি এবং মানব সভ্যতাকে আরও বেশি উন্নত করার চেষ্টা করছি। কিন্তু কোনো কারণে এমন তোমরা কি দেখেছো যে কোনো কারণে যে ডেভেলপমেন্ট করা বন্ধ হয়ে গেছে বা হওয়া বন্ধ হয়ে গেছে? না, তা হয় না। কারণ একটা বিষয়কে আমরা যখন খুঁজি যেমন, তেমনি সেই খুঁজে পাওয়া বিষয়টিকে আরও এনহ্যান্স করবারও আমরা চেষ্টা করি, আবারও তার মধ্যে ডিপলি অ্যানালাইসিস করি, আবার নতুন কিছু সার্চ করবার সেখানে চেষ্টা করি। ঠিক আছে, যেমনটা ক্রেসওয়েল বলেছেন যে গবেষণা হলো কোনো বিষয় সম্পর্কে আমাদের বোধগম্যতা বাড়াতে তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত পদক্ষেপগুলোর একটা প্রক্রিয়া। ঠিক আছে, একটা প্রক্রিয়ার উপর ডিপেন্ড করে আমরা সবগুলো কাজগুলোকে করে থাকি গবেষণায়। এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসি। এখানে দেখো বলা আছে যে পজিটিভিজম এবং পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ। এই বিষয়টি নিয়ে অনেক স্টুডেন্টদের মধ্যে অনেক ভয় কাজ করে। এটিকে সোজা ভাষায় যদি বলি, ধরে নাও এটা হলো একটা রিসার্চের এক প্রকার হিস্ট্রি, মানে রিসার্চ করা কিভাবে স্টার্ট হলো। স্বভাবতই তোমরা সবাই জানো যে আমাদের মানব সভ্যতার যে প্রথম দিকে কিন্তু এই রিসার্চ সম্পর্কিত কোনো অ্যাপ্রোচ কিন্তু ছিলই না, তাই না? তাহলে সেই সময়ে আমরা কিভাবে তাহলে ডেভেলপমেন্ট করলাম? সেই ক্ষেত্রে পার্টিকুলার সেই সময়ে আমরা সেখানে ব্যবহার করতাম হচ্ছে থিওলজিজম।
এই পর্যায়ে আমাদের এই ধারণা ছিল যে যা আমরা বুঝতে পারতাম না তাকে আমরা ভগবানের কাজ হিসাবে কিন্তু ধরে নিতাম। কিন্তু যখনই এই পর্যায়গুলোকে পার হয়ে আসলাম, মানে আস্তে আস্তে আমরা ডেভেলপমেন্ট করা শুরু করলাম, তখন কি হলো, কিছু পার্সন, কিছু কমিউনিটিরা এসে তারা কী করলো, এই যে না বুঝতে পারা বিষয়গুলোকে, যেগুলোকে আমরা বলতাম যে ভগবানের কাজ, এই না বুঝতে পারা বিষয়গুলিকে নিয়ে তারা চর্চা করা শুরু করলো, ঠিক আছে, তর্ক করা শুরু করলো, নানা রকম কার্যকারণ সম্পর্ক তারা বার করা শুরু করলো। এর ফলে সেই এরাটাকে আমরা তখন বলতে শুরু করলাম এজ অফ সায়েন্স বা পজিটিভিজম। এই পর্যায়ে এসে এই পজিটিভিজমের বিশ্বাসী লোকেরা বা পজিটিভিস্টরা, এরা মূলত এদের মধ্যে একটা ইগো তৈরি হলো। তারা কি ভাবা শুরু করলো, এরা ভাবা শুরু করলো যে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই বা বিষয় নেই যাকে আমরা রিসার্চের দ্বারা প্রমাণিত করতে পারি না, বা সব কিছুরই পিছনে একটা সায়েন্স আছে, সুতরাং সব কিছুকেই আমরা প্রমাণিত করতে পারবো, ঠিক আছে। এই একটা ধারণা সেই সময় ক্রিয়েট হওয়া শুরু করলো। এই পর্যায়ের পরে, এই যে পর্যায়টা আছে, যে ধারণাটা ক্রিয়েট হওয়া শুরু করলো, এই পর্যায়ের পরে আরেক দল মানুষ আসলো এবং তারা এই পজিটিভিজমের তারা কী করলো, এক প্রকার স্বল্প দৃষ্টিভঙ্গিতে এরা বিরোধিতা করা শুরু করলো। কারণ আমরা যেহেতু নেচারের অন্তর্গত, তো সব কিছুতে এত ইজিলি প্রমাণ করতে কিন্তু আমরা পারি না, বুঝতেও পারি না, কারণ আমাদের যে সেন্সগুলো আছে হয়তো বা সেগুলো এখনও ওই অ্যাবিলিটিটা পাইনি যার থ্রুতে আমরা সেগুলোকে বিচার বিশ্লেষণ করে বা সেখান থেকে একটা পার্টিকুলার ধারণাকে বের করতে পারবো। তাই বলে কি সেই ক্ষেত্রে ওই যেগুলোকে আমরা বুঝতে পারি না বা প্রমাণ করতে পারি না সেটা কি এক্সিস্ট করে না? অবশ্যই করে। তো এই ধারণা থেকে উঠে আসলো যে এক্সিস্ট করা বিষয়গুলোকেও তো আমাদের রিসার্চে অন্তর্গত করতে হবে। তো এই দিক থেকে, এই ধারণা থেকে উঠে আসলো পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, যেখানে সায়েন্টিফিক দিকের সাথে সাথে বা নানা রকম এক্সপেরিমেন্টগুলোর সাথে সাথে অনুমান বা প্রবাবিলিটিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হলো, মানে একটা সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হলো যে হ্যাঁ এটাও হতে পারে, ঠিক আছে। এই দিকটাকে যখন গুরুত্ব দেওয়া শুরু করলো, তখন এই এরাটাকে আমরা বলি সেটা হচ্ছে পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ, যা এখনও কিন্তু প্রবাহমান, আমাদের এই সময়েও কিন্তু এখনও চলছে। আমাদের যে রিসার্চগুলো এখন বর্তমান পরিস্থিতিতে হয় সেগুলো সবগুলোই কি পোস্ট পজিটিভিস্টিক অ্যাপ্রোচ অনুসারে কিন্তু আমরা সেগুলোকে করার চেষ্টা করি। এবার তৃতীয় পয়েন্টে চলে আসি, সেখানে বলা আছে ভেরিয়েবল নিয়ে। এবার এই টপিকগুলো অফিসিয়াল সিলেবাসে তোমার ডিরেক্টলি উল্লেখ করা নেই, প্রচুর কোশ্চেন হয় এখান থেকে, তবু কিন্তু ডিরেক্টলি উল্লেখ করা নেই, কিন্তু তোমাদের এগুলোকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। এবার এই বিষয়টিকে ইজিলি বুঝতে হলে একটা উদাহরণ দিচ্ছি। ধরে নাও একটা স্টেটমেন্ট আছে, মোবাইল বেশি ইউজ করলে চোখ খারাপ হয়, এটা একটা স্টেটমেন্ট। তো এখানে ভেরিয়েবল কাকে বলবো? এখানে ভেরিয়েবল হলো মোবাইল আর হচ্ছে চোখ। ভেরিয়েবল মানে হলো যে বিষয় নিয়ে আমরা রিসার্চ করছি, যে বিষয়ের যাবতীয় কেন্দ্রগুলিকে অ্যাজ এ ভেরিয়েবল হিসেবে আমরা ধরছি এবং তাকে নিয়ে কাজগুলো করছি। তো মূলত ভেরিয়েবলকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। সেই দুটি ভাগগুলো কি কি? একটি হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা মূলত পরাধীন, আর হচ্ছে যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে স্বাধীন। এটা যদি একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে ধরে নাও স্টুডেন্ট আর কোচিং সেন্টার, ঠিক আছে। তো স্টুডেন্টরা হচ্ছে কি এখানে ইন্ডিপেন্ডেন্ট, আর কোচিং সেন্টার হচ্ছে কি ডিপেন্ডেন্ট। স্টুডেন্টরা কোচিং সেন্টারের ওপর নির্ভর করে আছে, ঠিক আছে। বর্তমান পরিস্থিতিতে যদি আমরা দেখি বেশিরভাগ স্টুডেন্টরা কোচিং সেন্টারের উপর নির্ভর থাকে। তো সেই ক্ষেত্রে এটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। এভাবে তোমরা অন্য রিসার্চের বিষয়গুলোকেও এভাবে একে একে তোমরা কিন্তু উদাহরণের মাধ্যমে সেগুলো সাজিয়ে তোমরা নিজেরাই দেখতে পারো। এর পরের যেটা মূলত সিলেবাসে রয়েছে সেটি হচ্ছে ডেটা এবং তার টাইপসগুলো কী কী। এখানে আমরা ভেরিয়েবলকে বুঝে নিলাম যে ভেরিয়েবল কী কী হবে হলো। এবার আমরা রিসার্চ শুরু করে দিলাম। স্বাভাবিক এই পয়েন্টে এসে আমরা আমাদের বিষয়ের নানা ডেটাগুলোকে কালেক্ট করার চেষ্টা করি, ঠিক আছে। ঠিক কতটা পরিমাণ মোবাইল ঘাটলে চোখ খারাপ হচ্ছে, কতটা পরিমাণ না ঘাটলে চোখ ঠিক থাকছে, এই যে দিকগুলো, এই দিকগুলোকে আমরা অবজার্ভ করার চেষ্টা করি বা অ্যানালাইসিস করার চেষ্টা করি। এই পর্যায়ে এসে ধরে নাও কিছু ভলেন্টিয়ার্স নিয়ে নিলাম এবং তাদের মধ্যে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করলাম, সেখান থেকে যা মূলত তথ্য আসলো সেগুলোকে অ্যাজ এ ডেটা হিসাবে আমরা সেগুলোকে কালেক্ট করার চেষ্টা করলাম। ফলে নানা রকম ডেটা কিন্তু আমরা এখানে পেয়ে থাকি। এবার এই পার্টিকুলার আমাদের এই টপিকটাতে যেখান থেকে কোশ্চেন হয় মূলত নানা রকম ডেটাগুলো নিয়ে কোশ্চেন হয়। যেমন ধরে নাও প্রাইমারি ডেটা, সেকেন্ডারি ডেটা, কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা। তো প্রাইমারি ডেটা কোনটাকে বলবো? যেটা আমরা মূলত নিজেই আমাদের নিজের কাজের জন্য যেটাকে আমরা কালেক্ট করে থাকি, ঠিক আছে। এবং সেকেন্ডারি ডেটা মনে কর পরের কোনো জিনিস, অন্যের কোনো জিনিস, সেটাকে আমরা যখন আমাদের রিসার্চে যখন অ্যাজ এ ডেটা হিসাবে সেটাকে ইনক্লুড করি তখন সেটা হয়ে যায় কি সেকেন্ডারি ডেটা। তেমনি কোয়ালিটেটিভ ডেটা আছে, কোয়ান্টিটিভ ডেটা আছে। এগুলো নিয়ে ডিটেলসে আমি ভিডিও বানিয়েছি, একটা রিসার্চের সিরিজই রয়েছে আমাদের চ্যানেলে, দেখবে প্লেলিস্টে চলে যাবে, ওখানে রিসার্চের মূলত
একটা সিরিজ পাবে, সেখানে সবগুলো ডিটেলসে আলোচনা করা আছে। আমি উপরে আই বটনেও সেটা দিয়ে দেবো, বা তোমরা ডেসক্রিপশন বক্সে তোমরা সেখানকার যে রিসার্চ অ্যাপটিটিউডের যে প্লেলিস্ট আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পপুলেশন অ্যান্ড স্যাম্পল অ্যান্ড ইটস টাইপস। দেখো, যখন আমরা একটা রিসার্চ করি তখন আমাদের একটা রিসার্চের এরিয়া থাকে, তাই তো? মানে ঠিক কতগুলো লোকের ওপরে আমরা সেই রিসার্চটা করতে চাইছি। ধরো আমরা কিছু আম গাছের ওপর রিসার্চ করছি, পার্টিকুলার কোনো বাগানের, ঠিক আছে, বাগানের আম গাছের ওপর। তাহলে ওই বাগানের আম গাছগুলিকে আমরা আমাদের রিসার্চের পপুলেশন বলবো, ঠিক আছে? রিসার্চের পপুলেশন বলতে সবসময় কিন্তু আমরা যেমন একটা জনসংখ্যাকে বুঝি, ওটা কিন্তু সবসময় বোঝায় না। সাধারণত রিসার্চের পপুলেশন বলতে পার্টিকুলার রিসার্চের এরিয়াতে নানা রকম রিসার্চেবল যে এলিমেন্টসগুলো আছে সেইগুলোকে আমরা কিন্তু মূলত রিসার্চের পপুলেশন হিসেবে ধরে থাকি। আর পপুলেশন থেকে যেখান থেকে আমরা ওই পার্টিকুলার পপুলেশন থেকে যখন ছোট একটি অংশ নিয়ে যখন রিসার্চটাই করবো সেটাকে তখন আমরা বলি স্যাম্পল। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায় যে আমরা একটা পপুলেশনের টোটালটাকেই কিন্তু আমরা আমাদের রিসার্চের সাথে তুলে ধরতে পারি না, ঠিক আছে? যদি এতটা তুলে ধরতে পারি তাহলে ওটা বৃহৎ আকারের একটা বৃহৎ প্রজেক্ট হয়ে যাবে। ধরো কলকাতার টোটাল এরিয়াতে ভাষাগত পার্থক্য নিয়ে আমরা একটা রিসার্চ করছি, ঠিক আছে? সেক্ষেত্রে কিছু সম্পূর্ণ পপুলেশনকে নিয়ে তো কিন্তু আমরা রিসার্চ করা আমার পক্ষে সম্ভব না, কারণ কলকাতাতে অনেক লোক বসবাস করে, অনেক লোককে নিয়ে রিসার্চ করা কিন্তু আমাদের পক্ষে যদি সম্ভব, আমরা সেটাকে যদি সম্ভব করতে যাইও তাহলে সেক্ষেত্রে যেমন অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তেমনি ব্যয় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে, তেমনি অর্থাৎ এনার্জি সাপেক্ষ ব্যাপারও হয়ে যাবে। ফলে এতটা বৃহৎ পরিমাণে কিন্তু আমাদের সম্ভব হয় না। এই যে সম্ভব হয় না, এই যে প্রবলেমটা হচ্ছে, এটা সলিউশন হিসাবে কিন্তু চলে আসে কি স্যাম্পল। যদি কলকাতার লোকের ভাষাগত পার্থক্যকে আমরা অ্যানালাইসিস করতে চাই তাহলে কলকাতার আলাদা আলাদা এরিয়া থেকে কিছু লোকেদের মধ্যে 1-2 জন লোকেদের অ্যাজ এ স্যাম্পল হিসেবে নিয়ে আমরা কিন্তু রিসার্চটাকে কন্টিনিউ করতে পারি। তাহলে কি হলো, টোটাল পপুলেশন থেকে আমরা আলাদা আলাদা কলকাতার আলাদা আলাদা এরিয়া থেকে কিছু কিছু লোককে তুলে আনলাম এবং সেখান থেকে তাদের উপর রিসার্চ করা শুরু করলাম যে আচ্ছা এদের ভাষাগত পার্থক্যগুলো কি। এবার এটাতে কি হবে, আমরা একটা টোটাল একটা পপুলেশনের ছোট অংশ একটা পেয়ে যাচ্ছি এবং সেটা যেমন আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে, তার ডেটাটাকে যেমন আমাদের ক্যাপচার করতে সুবিধা হবে, তেমনি সেগুলোকে আমরা ভালোভাবে আমাদের রিসার্চে সেগুলোকে তুলে ধরতে পারবো, ঠিক আছে? তো এর জন্যই কিন্তু পপুলেশন আর স্যাম্পলটাকে এতটা বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপরে যেটা মূলত সিলেবাসে রয়েছে সেটা হচ্ছে মেথড অফ রিসার্চ। এবার মেথড অফ রিসার্চ কি? মেথড মানে কি? মেথড মানে হচ্ছে পদ্ধতি, যে একটা রিসার্চ করবার ক্ষেত্রে তুমি কি কি পদ্ধতি অবলম্বন করবে এবং কি কি পদ্ধতির বেসিসে তুমি রিসার্চটাকে আরও বেশি এনহ্যান্স করতে পারবে। তো সেই ক্ষেত্রে প্রথমে চলে আসে এক্সপেরিমেন্টাল। এবার এক্সপেরিমেন্টাল বলতে বোঝায় যেখানে ভেরিয়েবলের উপর নানা রকম রিসার্চ করা হয়, মানে এক্সপেরিমেন্ট করা হয়। মূলত এখানে ভেরিয়েবলের উপর ম্যানিপুলেশন করা হয়, এটা বলতে পারো। একটা কি হয়, একটা ভেরিয়েবলকে যদি একটু কম করে দিয়ে অন্য ভেরিয়েবলকে যদি একটু বাড়িয়ে দিয়ে দেখা হয় যে কোনটাতে কোন পরিমাণে কাজ হচ্ছে কি হচ্ছে না, যেটা আমরা আউটকাম যেটা আমরা চাইছি, পার্টিকুলার যে আউটকামটা চাইছি সেটা আসছে কি না, এই দিকগুলোকে মূলত এক্সপেরিমেন্টাল রিসার্চে করা হয়। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চটা একটু হার্ড, ঠিক আছে? এটা তো অনেকটা সময় যেমন লাগে তেমনি সেটাকে অনেকভাবে অ্যানালাইসিস করতেও কিন্তু অনেকটা পরিশ্রমের ব্যাপার। তো সেই ক্ষেত্রে অনেক সময় কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের লিটারেচারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করি ডেসক্রিপটিভ রিসার্চকে। এবার ডেসক্রিপটিভ রিসার্চকে আমরা ওটাকে ডেসক্রাইব করি, যে ভেরিয়েবলসের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেগুলো কিভাবে আছে, কিভাবে সেগুলো কাজ করবে, এই সব দিকগুলোকে আমরা কি করি, শুধু ডেসক্রাইব করে যাই, অ্যাজ ইট ইজ শুধু ডেসক্রাইব করে যাই। তো এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে যেসব লিটারেচারের সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু ডেসক্রিপটিভ মেথডই কিন্তু সব থেকে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এরপরে রয়েছে হিস্টোরিক্যাল মেথড। এবার হচ্ছে এটা কোনো একটা ইভেন্ট হয়ে গেছে, হিস্টোরিতে কোনো একটা ইভেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে যখন আমরা একটা রিসার্চ করব তখন সেটাকে আমরা কিন্তু বলি হিস্টোরিক্যাল রিসার্চ। এই হিস্টোরিক্যাল রিসার্চের মেথডটাকে আমরা পার্টিকুলার ওই ইভেন্টটাকে ক্যাপচার করে ওই ইভেন্টের বিষয়ের ওপর ভিত্তি করে আমরা এটাকে রিসার্চের ইনক্লুড করে থাকি। তারপরে রয়েছে কোয়ালিটেটিভ মেথড। এই কোয়ালিটেটিভ মেথডে আমরা কি করি, মূলত গুণগত দিকগুলোকে লক্ষ্য করার চেষ্টা করি, গুণগত দিকগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি। তারপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। এখানে আমরা মূলত যে আমাদের যে ভেরিয়েবলসগুলো রয়েছে সেগুলো কীভাবে একটা অর্ডার অনুযায়ী থাকবে, কি সেগুলোকে কীভাবে এমনভাবে রাখা হবে যেন খুব সহজে সেগুলোকে অ্যাক্সেসেবল করা যায়, এই সব দিকগুলোকে কিন্তু আমরা এই কোয়ান্টিটেটিভ মেথডে কিন্তু আমরা এগুলোকে লক্ষ্য করতে পারি।
এরপরে হচ্ছে অ্যাকশন রিসার্চ। এবার এটা কিন্তু আমাদের সিলেবাসে মূলত অফিসিয়াল সিলেবাসে তোমরা একদম ডিরেক্টলি পাবে না, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। এবার অ্যাকশন রিসার্চ কি? এটা একটা মেথড বলতে পারো, একটা সিস্টেমেটিক একটা ইনকোয়ারির একটা মেথড বলতে পারো, যা রিসার্চার কোনো একটা ইমিডিয়েট প্রবলেমকে সলিউশন করবার জন্য কিন্তু ব্যবহার করে। মনে রাখবে, তাৎক্ষণিক কোনো একটা প্রবলেম হচ্ছে সেটাকে সলিউশন করবার জন্য। আর এটা সব থেকে বেশি ব্যবহার করা হয় মূলত স্কুলের ক্ষেত্রে। সেখানে ধরে নাও কোনো কারণে হয়তোবা একটা স্কুল টিচারদের ভালোভাবে স্যালারি দিচ্ছে, সবই ঠিকঠাক থাকছে, কিন্তু স্টুডেন্টদের যে নলেজ আছে, যে নলেজের যে ক্যাপাবিলিটি আছে, সেটা ভালোভাবে এনহ্যান্স হচ্ছে না। তো এই যে একটা প্রবলেম, এটাকে মূলত ইমিডিয়েট এটা সলিউশন করা দরকার, নাহলে এটা স্টুডেন্টদের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। তো এই দিকগুলোকে কভার আপ করবার জন্য মূলত এই অ্যাকশন রিসার্চ করা হয়ে থাকে। এবার অ্যাকশন রিসার্চের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, নির্দিষ্ট কিছু মূলত পয়েন্টস রয়েছে। তো এটা নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, তো তোমরা উপরে আই বটনে ওই ভিডিওটির লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওখানে গিয়ে তোমরা ওটাকে ডিটেলসে দেখতে পারো। আমি এখানে প্রত্যেকটি পয়েন্ট অ্যানালাইসিস করেছি। এরপরে চলে আসি হাইপোথিসিস। এবার হাইপোথিসিস কি? হাইপোথিসিস হচ্ছে আমাদের রিসার্চের এমন একটা পর্যায়ে যেখানে আমরা মূলত একটা কনস্ট্রাকশন করি, একটা মূলত আমাদের অ্যাজাম্পশনকে, যেখানে আমরা পরিকল্পনা করি যে আমাদের রিসার্চটা কেমন হবে, এটা কি সত্যি, এটা মনে করো আমরা ওই জায়গায় ওই লেভেলে আমরা যেভাবে রিসার্চটা করতে চাই সেখানে কি আমি নিয়ে যেতে পারবো কি পারবো না। তো এই জায়গাগুলোতে এসে এই হাইপোথিসিসটাকে আমরা গঠন করে থাকি। তো হাইপোথিসিসকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস আর একটা হচ্ছে নাল হাইপোথিসিস। এবার এই দুই প্রকার হাইপোথিসিস থেকেও কিছু কিন্তু এরর তৈরি হয়, সেই টাইপ 1 এরর এবং টাইপ 2 এরর। তো এটা নিয়েও আমি ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, এটাও আমি আই বটনে দিয়ে দেবো, উপরে চ্যানেলের উপরে আই বটনে তোমরা পেয়ে যাবে, আমাদের যে ভিডিওর যে চলছে এটার উপরে আই বটনে পেয়ে যাবে, ওখানে আমি দিয়ে দেবো। ওখান থেকে তোমরা ওখানে ডিটেলসে আমি খুব সোজাভাবে সোজা ভাষায় সেই হাইপোথিসিসটাকে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা ওখানে বুঝে যাবে। আর এই ভিডিওতে মূলত কোন বিষয়গুলো থেকে কোশ্চেন হয় এবং কোন বিষয়গুলোতে কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আমরা করছি, তোমরা ডিপ অ্যানালাইসিস করতে হলে আমাদের বাকি যে ভিডিওগুলো আছে রিসার্চের ওপরে, সেটার ওপরে তোমরা কিন্তু দেখতে পারো। এরপরে রয়েছে মূলত স্টেপ অফ রিসার্চ। এবার একটা রিসার্চ করবার জন্য কিছু স্টেপসকে মেনটেন করে চলতে হয়, কিছু স্টেপকে ফলো করে, পার্টিকুলার কিছু স্টেপকে ফলো করে আমাদের রিসার্চটাকে করতে হয়। তাহলে কি হবে, একটা স্টেপকে যখন আমরা ফলো করবো, সেটা যেমন এথিক্সকেও ফলো করা হবে, তেমনি সাথে সাথে আমাদের রিসার্চটা আরও ভালো হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এগুলো স্টেপগুলো কী কী? সেগুলো হচ্ছে মূলত একটা প্রবলেমকে, যেই প্রবলেম নিয়ে আমরা রিসার্চ করতে চাই সেটাকে সিলেকশন করা, তারপরে হচ্ছে সেই প্রবলেম সম্পর্কে লিটারেচার রিভিউ করা, তারপরে একটা হাইপোথিসিস গঠন করা, তারপর রিসার্চ ডিজাইন করা, তারপর সেই সম্পর্কে স্যাম্পলিংকে কালেক্ট করা, তারপর ডেটা কালেকশন করা, ডেটাটাকে অ্যানালাইসিস করা, তাই হাইপোথিসিস যেটা গঠন করা হয়েছে সেটাকে টেস্টিং করা, তারপরে সেটাকে যেই আমরা টোটাল যে আমাদের যে ধারণাটা আছে সেটাকে তুলে ধরা, এবং তারপরে রিপোর্ট রাইটিং করা। তো এই টোটাল যে স্টেপগুলো আছে এটা নিয়েও আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, এটাও তোমরা উপরে আই বটনে পেয়ে যাবে, নয়তো ডিসক্রিপশনে যে রিসার্চের যে প্লে লিস্ট আছে সেখানেও তোমরা পেয়ে যাবে। এরপরে রয়েছে ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি। এবার ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটির মধ্যে কি রয়েছে, রিসার্চে কীভাবে এটা ব্যবহৃত, তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক রিসার্চে, কারণ এখান থেকে অনেকবার অনেক রকম কোশ্চেন হয়েছে। তো ভ্যালিডিটি মানে হলো রিসার্চে রিসার্চটা আমাদের কতখানি ভ্যালিড এটা দেখার। তো রিসার্চের জন্য যে টুলস বা মেথড আমরা ব্যবহার করেছি সেটা সঠিক কিনা ভুল, হ্যাঁ, তো এই দিকটাকে এই ভ্যালিডিটির মধ্যে কিন্তু ধরা হয়। অর্থাৎ ধরে নাও অন্য কোনো ব্যক্তি যদি তোমার রিসার্চের তোমার যে রিসার্চের স্ট্রাকচারটা আছে বা তোমার রিসার্চের বিষয়টা আছে সেটা যদি সে ব্যবহার করতে চায়, বা মেথডগুলো তুমি যেগুলো অ্যাপ্লাই করেছো সেগুলোকে যদি তার রিসার্চে সে ব্যবহার করতে চায় তোমার রিসার্চকে দেখে, তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রেও সেটা সমানভাবে কাজ করবে নাকি করবে না, এই দিকটাকে আমরা ভ্যালিডিটি হিসাবে ধরি, মানে আমরা রিসার্চের ক্ষেত্রে এটাকে ধরি, এই দিকটাকে রিসার্চে ভ্যালিডিটি হিসাবে লক্ষ্য করা হয়। এবার রিলায়েবিলিটি কি? এর মানে ওই একই রকম, রিলায়েবিলিটি বলতে আমরা ভরসাযোগ্য বলি, যে আমরা যে পার্টিকুলার বিষয়, তুমি যে পার্টিকুলার বিষয়টি নিয়ে রিসার্চ করেছো, তোমার যে আউটকামটা বেরিয়েছে, তোমার যে কনক্লুশনটা বেরিয়েছে, সেটা অন্যজন যদি সেমভাবে করে, একটা দেশকাল ভেদে যদি সেটা করে থাকে, সেটাকে সমানভাবে সেটাকে কাজ করবে। তো এই জায়গাটাকে মূলত আমরা রিলায়েবিলিটি বলি রিসার্চের ক্ষেত্রে, ঠিক আছে। এর পরের পয়েন্টে চলে আসি। এখানে মূলত বলা যায় থিসিস অ্যান্ড আর্টিকেল রাইটিং। এবার থিসিস রাইটিংটা কীভাবে করতে হবে, আর্টিকেলটাকে কীভাবে রাইট করতে হবে, এই বিষয়গুলোকে একটা পার্টিকুলার ফরম্যাটকে এখানে ফলো করা হয়। তো এখান থেকে বেসিক্যালি যে কোশ্চেনগুলো হয় মূলত থিসিস এবং ডিজার্টেশনকে নিয়ে, এবং থিসিস এবং ডিজার্টেশনে কীভাবে, থিসিসে কী কী দিকগুলোকে লক্ষ্য করা হয়, ডিজার্টেশনে কীভাবে দিকগুলো হয়। তোমরা জানো ডিজার্টেশন মূলত আমাদের যেটা
পোস্ট গ্রাজুয়েশনে এমফিলে আমরা ডিজার্টেশনকে লক্ষ্য করে থাকি এই দিকগুলোকে, আর থিসিসে আমরা পিএইচডিতে থিসিসকে আমরা লক্ষ্য করে থাকি। তো এগুলোর মধ্যে কি মাইনর পার্থক্য রয়েছে এটা নিয়েও আমাদের ভিডিও বানানো আছে, তোমরা রিসার্চের প্লে লিস্টে গেলেই সেটা দেখতে পারবে। এখানে আমি আর ডিটেলসে সেগুলোকে বলছি না, কারণ ভিডিও অলরেডি অনেকটা লম্বা হয়ে গেছে। আর এখান থেকে আরেকটা যেটা প্রশ্ন আসে সেটা হচ্ছে এমএলএ স্টাইল আর এপিএ স্টাইল, এই দুটো স্টাইলের মধ্যে কি গুণগত পার্থক্য রয়েছে, এগুলোর মধ্যে কোন দিকটাকে ফলো করে আমরা মূলত আমাদের রিসার্চকে এগিয়ে নিয়ে যেতে পারি, রিসার্চকে আমরা এগুলোকে ইনক্লুড করতে পারি, এই দিকগুলো কিন্তু এখানে রয়েছে। এরপরে যেটা রয়েছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন অফ আইসিটি ইন রিসার্চ, মানে আইসিটিকে আমরা কীভাবে রিসার্চে ব্যবহার করছি। মূলত আগে তো যখন আগে রিসার্চ হতো তখন কিন্তু আইসিটি যখন ছিল না তখন কিন্তু অনেক প্রবলেমের সম্মুখীন হতে হতো। মানে কি রিসার্চাররা অনেক ধরে নাও এমন একটা ডেটা কালেক্ট করলো যেটা আয়তনে অনেক বড়, সেটাকে অ্যানালাইসিস করার ক্ষেত্রে অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো অনেক সময় ভুল হয়ে যায়, আবার সেটাকে পুনর্বার করতে হয়, ফলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার যায়। কিন্তু আইসিটির দৌলতে আমরা এখন কি করি, যত বড়ই ডেটা হোক না কেন আমরা একটা নির্দিষ্ট সফটওয়্যারে যখন ওটাকে ফেলে দিই সেটা এমনভাবে কাজ করে যেন খুব সহজে ইজিলি আমরা যেসব দিকগুলোকে আমরা ক্যাপচার করতে চাইছি সেই দিকগুলোকে কিন্তু সহজে আমরা এগুলোকে ক্যাপচার করতে পারি। তো আইসিটির একটা বড়সড় ভূমিকা কিন্তু আমাদের রিসার্চে রয়েছে। তো এটা নিয়েও আমরা রিসার্চের প্রত্যেকগুলো স্টেপ, আমরা ওই যে স্টেপগুলো দেখলাম রিসার্চের ক্ষেত্রে, সেই প্রত্যেকগুলো স্টেপে কিন্তু এক একভাবে আইসিটি ব্যবহার করে। যেমন লিটারেচার রিভিউতে ধরে নাও তুমি শোধ গঙ্গাতে গিয়ে ফাইন্ড আউট করছো, গুগল স্কলারে গিয়ে ফাইন্ড আউট করছো বিষয়গুলো, তো এইগুলো কিন্তু আমরা এই আইসিটির প্রয়োগ ছাড়া কিন্তু করতে পারতাম না। তো এটা নিয়েও ডিটেলসে আমি একটা ভিডিও বানিয়েছি, তোমরা তো সেটাকে যে আমাদের রিসার্চের যে প্লে লিস্ট আছে সেটা ডিসক্রিপশনে বক্সে আছে, সেখানে তোমরা গিয়ে সেটাকে দেখে নিতে পারো। এর পরের পয়েন্ট হচ্ছে রিসার্চের এথিক্স। এবার এথিক্স মানে কি, দেখো আমাদের সমাজে চলার ক্ষেত্রে আমরা অনেকগুলো নীতিগত দিক আমাদের থাকে, তাই তো, নৈতিকতাগত দিক থাকে যেগুলোকে মেনটেন করে আমাদের চলতে হয়, যেগুলো আমরা এমন না যে সমাজে চলার সময় আমরা আমাদের ইচ্ছে মতোই সব কিছু করে গেলাম কোনো রকমভাবে কারো কোনো তোয়াক্কা না করে, এমনটা হয় না। আমাদের একটা নির্দিষ্ট আমাদের একটা ফরম্যাট আছে আমাদের সমাজের ক্ষেত্রে বলছি আমি, সেখানে কি হয় আমাদের একটা নৈতিকতা অবলম্বন করে চলতে হয় যে কীভাবে চলা উচিত। যেমন বড়দের সম্মান করতে হবে, ছোটদের ভালোবাসতে হবে, এই যে ছোট ছোট বিষয়গুলো নীতিগত দিকগুলো এগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের সমাজ কিন্তু চলে। বাবা মাকে খেয়াল রাখতে হবে, এই সব দিকগুলো লক্ষ্য করে কিন্তু আমাদের সমাজে চলে, এবং আমরা এইভাবে চলেই কিন্তু আমরা মানুষ হিসেবে পরিচিত। তো সেই রকমই রিসার্চেও কিছু এথিক্স রয়েছে বা নৈতিকতা রয়েছে, যেগুলোর ওপর ভিত্তি করে রিসার্চকে আমরা এগিয়ে নিয়ে যাই। নাহলে তো যে কেউ যেভাবে হোক চুরি করে বা টুকে দিয়ে যেভাবেই হোক কপি করে রিসার্চ একটা তৈরি করে দিতে পারে। তো এই দিকগুলোকে, যেগুলো হচ্ছে আমাদের নৈতিকতাকে মেনটেন করে চলতে হবে, এই দিকগুলোকে লক্ষ্য করে যে রিসার্চটাকে আমরা ফর্ম করি সেটা হচ্ছে রিসার্চের এথিক্স। এবার এই এথিক্সে কোন দিকগুলোকে আমরা লক্ষ্য করি, মূলত আমরা কিভাবে আমাদের রিসার্চটাকে এগিয়ে নিয়ে যাবো তার কিছু নিয়ম, তারপরে আমাদের রিসার্চের জন্য যে ডেটা কালেক্ট করব সেটা কিভাবে করব, সেটাকে কতটা পরিমাণ করা যাবে, কতটা পরিমাণ আমাদের অন্যের রিসার্চ থেকে আমরা আমাদের রিসার্চে ইনক্লুড করতে পারবো, এই সম্পর্কে নানা রকম এথিক্স এখানে বিষয় রয়েছে। তো সেইগুলো আমাদের এখানে পড়তে হয়। তো বেসিক্যালি আমাদের অনেক বড় রিসার্চের তো অনেক বড় চ্যাপ্টার, কিন্তু আমাদের তো সবগুলো নেই না আমাদের এই পেপার ওয়ানে। তো আমাদের ছোট ছোট বিষয় রয়েছে, যেমন আমাদের রিসার্চ এথিক্সের মধ্যে থেকে যেটা আসে আমাদের এই পেপারগুলোতে সেটা হচ্ছে রিসার্চের বায়াসনেসগুলো আসে, আর হচ্ছে প্লাজিরিজমে আসে। এবার প্লাজিরিজম কি, ওটা মূলত একটা চৌর্যবৃত্তি বলতে পারো, চুরি করা। মনে করো কারো একটা আর্টিকেল থেকে তুমি একটা কিছু তোমার রিসার্চের বিষয় হিসেবে নিলে কিন্তু তাকে কোনো ক্রেডিট দিলে না, ঠিক আছে, এবং তার ভাবনা, কোনো একটা রিসার্চের ভাবনাকে তুমি তোমার রিসার্চে সেটাকে ব্যক্ত করলে কিন্তু তুমি তাকে কোনো ক্রেডিট দিলে না। এই জিনিসগুলোকে আমরা প্লাজিরিজমের অন্তর্গত বলে থাকি। তো এটা নিয়েও আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি, এটাও আমি উপরে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো, নয়তোবা তোমরা ভিডিও ডেসক্রিপশনে যে রিসার্চের যে প্লেলিস্ট আছে সেখানেও এটা পেয়ে যাবে। ডিটেলসে ওখানে আলোচনা করেছি, প্রত্যেকটি পয়েন্টকে আলোচনা করেছি, এথিক্সের ফলে কি কি হয় না হয় সব কিছু আলোচনা করা হয়েছে, পিয়ার টু পিয়ার রিভিউ কি, এই সব কিছুর আলোচনা করা আছে। তোমরা ওখানে গিয়ে এগুলোকে ডিটেলসে দেখতে পারো, ঠিক আছে। আরেকটি হলো রিসার্চ বায়াসনেস, মানে একটা রিসার্চ যখন বায়াস হবে, মানে নানা রকম বাধা সৃষ্টি হবে, সেটাকে কীভাবে অ্যাভয়েড করতে হয় সেই সম্পর্কে নানা রকম তথ্য কিন্তু আমি ওই ভিডিওতে দিয়েছি। তো তোমরা ওখানে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে তোমরা সহজেই কিন্তু এই টোটাল রিসার্চের টপিকগুলোর তোমাদের যে ধারণা আছে, কনসেপ্টগুলো আছে, আরও বেশি বিল্ড হবে, ঠিক আছে, এইটুকু আমি বলতে পারি। এবার স্বাভাবিক তোমাদের যদি কোনো রকম এই বিষয়ে কোশ্চেন থাকে, বা আমাদের যে মূলত
সিরিজগুলো রয়েছে রিসার্চের, সেই সম্পর্কে যদি কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেগুলোর তোমাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর একটি কথা, তোমরা যদি পেপার ওয়ানের নোটস তোমাদের যদি বাংলা ইংলিশ দু ভাষাতেই পাওয়া যায়, কারণ তোমরা জানো সামনেই নেট চলে এসেছে, তো অনেক সময় কি হয় আমাদের পেপার ওয়ানের বিষয়গুলোকে আমরা সোজা বিষয় কিন্তু সেগুলোকে ক্যাপচার করতে পারি না বা কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারি না, তো সেগুলোর জন্য মাতৃভাষা হলে আরও বেশি সুবিধা হয়। তো আমরা সেই স্টুডেন্টদের, সেই বাংলা মিডিয়াম স্টুডেন্টদের দিকে লক্ষ্য করে আমরা মূলত আমাদের নিজেদের পরিশ্রমে আমরা একটা নোটস বানিয়ে, নোটসের সেট বানিয়েছি যেখানে টোটাল 60টি টপিক আছে। তো সেগুলো চাইলে তোমরা পারচেস করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ উপরে যে নম্বরটা দেখছো তোমরা, উপরে হোয়াটসঅ্যাপ নম্বর ওটির মধ্যে তোমরা মেসেজ করতে পারো, ওখানে তোমরা প্রাইস লিস্টটা দেখে নিতে পারো, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা তারপরে সেগুলোকে পারচেস করে নিতে পারো। তো আশা করি তোমাদের এই ভিডিওটি একটু হলেও কাজে লেগেছে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।